প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিগত দিনে তোমাদের ক্লাস করছিলাম এক্সারসাইজের, এই চ্যাপ্টার শেষ করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত করতে করতে তোমাদের 9 নম্বর পর্যন্ত করে দিয়েছিলাম। 10 নম্বরটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম, বাড়িতে যে তোমার প্রত্যেকেই করবে, করে আমাকে দেখাবে। আমি ইচ্ছাকৃত করিনি যে তোমরা কিছু হোমওয়ার্কের মধ্যে থাকো, তবেই কিছুটা বেশ তৈরি হবে। দেখা গেল 4-5 জন আমাকে হোমওয়ার্কটা করে দেখিয়েছে। তার মধ্যে ছেলেদের মধ্যে একজনই রয়েছে, মাসুদ আলম। মেয়েদের মধ্যে রিদা, শাইনি, সানিয়া, মারিয়াম প্রত্যেকেরই হয়েছে। আর যারা করনি, যারা দেখাওনি, তার মধ্যে 3টে জিনিস হতে পারে। হয় কেউ করনি, বাকিরা আমার কথায় সাড়া দেওনি, অথবা পারোনি। না পারলেও তো বলতে পারছি না, অথবা প্রত্যেকে পেরে গেছে। প্রত্যেকে পেরে গেছে, পারলেও তো করে দেখানোর কথা, বা পারোনি, না পারলেও তো বলবার কথা। পারাতে চেষ্টাই করনি, এটাই বুঝি হয়েছে, চেষ্টাই করনি। যাই হোক, যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমরা করেছ। আর যারা করনি তাদের জন্য, করনি বা করেছ, যাই কিছু হোক না কেন, আমি করে দিচ্ছি। খুব সহজ রয়েছে 10 নম্বরটা, দেখে নাও। তার পরবর্তী এটা করে দেওয়ার পরে আমি অন্য আলোচনাতে চলে যাব। 10 নম্বর কি বলছে? এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি একইভাবে বিসি এর উপর এবং বিসি এর একই পাশে অবস্থিত। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি, এখানেও ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি একই ভূমির উপর, ডিবিসি একই ভূমির উপর রয়েছে, এবং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর উপর রয়েছে। দেখো, এবিসি এর ভূমি হচ্ছে বিসি এবং ডিবিসি এর ভূমি হচ্ছে বিসি, এবং তারা ভূমির একই পাশে অবস্থিত রয়েছে। এইরকম অবস্থা। আবার বলছে বিসি এর উপর যে যে কোনো একটি বিন্দু, বিসি এর উপর কোথায় দেবে, যে কোনো জায়গায় নিতে পারো তুমি, এইরকম জায়গায় হতে নিতে পারো তুমি। বিসি এর উপর যে কোনো একটি বিন্দু নিয়ে নিলাম, এইরকম জায়গা দেখতে পাচ্ছ তোমরা, এইরকম জায়গাটা নিলাম, যে কোনো একটি বিন্দু নিয়ে নিলাম। তারপরে কি বলছে? ই বিন্দু দিয়ে এবি ও বিডি এর সমান্তরাল সরলরেখা, ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করা যায় এভাবে, তাহলে অবশ্যই এসি কে একটি বিন্দুতে ছেদ করবে। এবং বিডি এর সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করি, বিডি এর সমান্তরাল সরলরেখা এইভাবে চলে যাবে, যা বিডি কে ছেদ করবে। কি বলছে? ই বিন্দু দিয়ে এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা, ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা ও বিডি এর সমান্তরাল সরলরেখা এসি ও ডিসি কে, এসি, এই যে এসি, দেখো, ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে তা অবশ্যই এসি কে একটি বিন্দুতে ছেদ করবে, এবং ই বিন্দু দিয়ে আবার বিডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা অবশ্যই ডিসি কে একটি বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ করার কথা বলেছে এসি ও ডিসি কে, ডিসি বাহুকে যথাক্রমে এফ ও জি বিন্দুতে ছেদ করেছে। এটা নাম দিয়েছে এফ, আর এটার নাম দেওয়া হয়েছে জি। এফ ও জি বিন্দুতে ছেদ করেছে, এফ
বা যে বিন্দুতে ছেদ করেছে। এফজি যুক্ত করা হয়েছে, প্রমাণ করতে হবে যে এটি সমান্তরাল এফজি। এফজি যুক্ত করে দিলাম, এবং এডিও যুক্ত করা হলো, কারণ আমাকে প্রমাণ করতে বলেছি এটি সমান্তরাল এফজি। এ কমা ডি এবং এফ কমা জি যুক্ত করা হয়েছে। অঙ্কটা এইভাবে বলে দিবে তোমরা কল্পনাতে, ধরে যাক ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর উপর অবস্থিত বা ভূমির একই পাশে অবস্থিত। বিসি এর উপর যে কোনো একটি বিন্দু ই নেওয়া হলো, ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল বা বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা এসি কে এ বিন্দুতে এবং ই বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা ডিসি কে জি বিন্দুতে ছেদ করা হয়েছে। এফজি যুক্ত করা হয়েছে, এডি যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে হবে যে এফজি সমান্তরাল এডি সমান্তরাল এফজি, এডি সমান্তরাল এফজি। দেখা যাক, প্রমাণে চলে যাই। সরাসরি প্রমাণে যাওয়া যাবে, এখানে আর অঙ্কন করার তেমন প্রয়োজন নাই। দেখো, ত্রিভুজ এবিসি এর এবি সমান্তরাল ইএফ নয় কি? এবিসি ত্রিভুজের এবি সমান্তরাল ইএ বা বি এ সমান্তরাল, বিএও বলতে পারো এটাকে, বিএ সমান্তরাল ইএফ, এটা বলতে পারো। অতএব বলো তো, কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, যেটা বলেছেন কি? থ্যালেসের। কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, এটা থ্যালেস বলেছেন। থ্যালেসের উপপাদ্যে বলা আছে। কাজে থ্যালেসের উপপাদ্য এখানে বলে দেব। অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পাইতে হলে বলে দেব, অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ সি বাই ইবি। এই দিক থেকে যদি শীর্ষবিন্দু ধরি, সি বাই ইবি ইকুয়াল টু বলে দিতে পারবো আমি সিএফ বাই এফ এ, সিএফ বাই এফ, এফ এ করি। এফ বলে হবে না, এটা রেখে দেবো 1 নম্বর সমীকরণ। আবার দেখে নাও, ত্রিভুজ, এবার চলো ডিবিসি এর। ডিবিসি এর দেখে নাও তো, বিডি সমান্তরাল ইজি, তাই কি? বিডিসি বা বিসিডি ত্রিভুজের ই বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে, যা ডিসি কে জি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বিডি সমান্তরাল ইজি। অতএব একই ব্যাপার থ্যালেসের উপপাদ্য থেকে পাই, একই ঘটনা, একই কথা লিখে দিবে। থ্যালেসের উপপাদ্য থেকে পাই, কি বলে দেব আমরা? সি বাই ইবি, সি বাই ইবি ইকুয়াল টু কি থাকবে এক্ষেত্রে? দেখো, সিজি বাই জিডি, সিজি বাই জিডি, এটা 2 নম্বর সমীকরণ। এবারে 1 এবং 2 তুলনা করে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এক্ষেত্রে দেখো, বাম পক্ষ সি বাই ইবি, 2 নম্বর সমীকরণ সি বাই ইবি, এই দুটোকে তুলনা করে আমরা বলবো, এখানে বলে দেবে 1 ও 2 তুলনা করে পাই
কি পেয়ে যাবো আমরা? CF বাই FA, CF বাই FA ইকুয়াল টু CG বাই GD, CG বাই GD। দেখে নাও তো, CF বাই FA ইকুয়াল টু CG বাই GD। এবার দেখো তো ত্রিভুজের ACDF বা CADF, এখন ত্রিভুজ CAD থেকে এই অনুপাতটা পেয়ে যায়, অর্থাৎ ত্রিভুজ CAD এর CF বাই FA ইকুয়াল টু CG বাই GD। এবার চলে এলো থ্যালেসের বিপরীত উপপাদ্য। অতএব 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে থ্যালেসের উপপাদ্য থেকে পাই বলি, এবার বলি তো থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে পাই। থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই থ্যালেসের বিপরীত উপপাদ্য কি বলছে? যদি কোনো একটি সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তবে তার তৃতীয় বাহু সমান্তরাল হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে CAD ত্রিভুজের CA এবং CD বাহুকে F ও G বিন্দুতে সমানুপাতে বিভক্ত হয়েছে, অতএব FG সমান্তরাল AD, অর্থাৎ AD সমান্তরাল FG। এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, শেষ হলো তোমাদের অবজেক্টিভ গুলা করে দেখিয়েছে আমাকে। অবজেক্টিভ গুলো সবারই ঠিক রয়েছে, কারো ভুল নয়। যারা যারা করে দেখিয়েছি, যারা বড় করেছে তারাই আবার অবজেক্টিভ করেছে, ঠিক রয়েছে। এবার আমি পরবর্তী আলোচনাতে এগিয়ে যাচ্ছি। এই সদৃশ্যতা সংক্রান্ত এই আলোচনা আমরা যখন প্রথমে সদৃশ্যতা নিয়ে আলোচনা করছিলাম, দুটি জ্যামিতিক চিত্রের মধ্যে সদৃশ্য কারা হবে কারা হবে না, তাতে গিয়ে তোমরা মনে করতে পারো আমি আলোচনা করেছিলাম দুটা সামন্তরিক, দুটি বাহুক্ষেত্র, একটি আয়তক্ষেত্র একটি বাহুক্ষেত্র, রম্বস, এরা কখনো সদৃশ হবে। দুটি বৃত্ত, দুটি সমবাহু ত্রিভুজ, এরা কখনো কেউ কেউ আবার দুটি জ্যামিতিক চিত্র সর্বদা সদৃশ্য হয়, কখনো সদৃশ্য হয় না। তার কতগুলো শর্ত রয়েছে, দু একটি শর্ত রয়েছে। কি শর্তটা? যে ক্ষেত্রে বলছে অনুরূপ বাহুগুলিকে অনুরূপ কোণগুলিকে সমান হতে হবে এবং অনুরূপ বাহুগুলিকে সমানুপাতি হতে হবে। শেষ পর্যন্ত আমরা ত্রিভুজের ক্ষেত্রে গেলাম। দুটি ত্রিভুজ কখন সদৃশ্য হবে? যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, অর্থাৎ ত্রিভুজ দুটি যদি সদৃশকোণী হয়। যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের সঙ্গে অপর ত্রিভুজের অনুরূপ 3টি কোণ যদি সমান হয়, তবে তাদেরকে বলবো আমরা সদৃশকোণী। যদি দুটি ত্রিভুজ সদৃশকোণী হয়, অর্থাৎ অনুরূপ কোণগুলি সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। দুটি শর্ত একসঙ্গে ফুলফিল হতে হবে। যদি হয় দুটি শর্ত একসঙ্গে পূরণ হয়, তবে আমরা ত্রিভুজ দুটিকে বলতে পারবো আমরা সদৃশ। এইরকমই আমরা প্রথমে শিখেছি। তারপরে আমরা কিন্তু গ্রিক ম্যাথামেটিশিয়ান থ্যালেস বললেন যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলেই তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। দেখে নিতে পারো তোমরা, দুটি পাতা খুলে দেখে নিতে পারো। 236 পাতায় গ্রিক গণিতজ্ঞ থ্যালেস সদৃশকোণী ত্রিভুজের সম্পর্কে একটি সত্য বলেছিলেন। সেই সত্যটি হলো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অর্থাৎ দুটি ত্রিভুজ আমরা এতক্ষণ পর্যন্ত এর আগে শিখেছিলাম, দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয়
এবং তাদের অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয় তবেই ত্রিভুজদ্বয় হবে সদৃশ্য। কিন্তু থ্যালেস বললেন যদি দুটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবেই। কিন্তু এটা তিনি প্রমাণ করার আগেই তিনি একটু অনুমান, একটা সত্য তিনি কথা বলেছিলেন, যেটাকে বলা হচ্ছে বেসিক প্রপোর্শনালিটি উপপাদ্য বা থ্যালেসের উপপাদ্য। এটা এখানে সরাসরি না গিয়ে তিনি দেখিয়েছিলেন যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহু সমানুপাতে বিভক্ত করে। এই কথাটাই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ থ্যালেসের উপপাদ্যটাকে নেওয়া হয়েছে। থ্যালেসের উপপাদ্যের সাহায্যে আমরা তখন বলে দিতে পারবো পরবর্তীতে নেক্সট যে কোনো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। সেটা একটা প্রামাণ্য বিষয় রয়েছে, প্রমাণের বিষয় রয়েছে। কিন্তু তার আগে থ্যালেস ধরে নিয়েছিলেন একটি সত্য প্রমাণ করেছিলেন যে কোনো ত্রিভুজের কোন সরলরেখা যদি কোনো একটি বাহুর সমান্তরাল হয় তাহলে অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সেই সংক্রান্ত উপপাদ্যগুলো আমরা কয়েকটি ক্লাসে আলোচনা করলাম, যেটাকে কখনো থ্যালেসের উপপাদ্য বলেছি। আবার থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য রয়েছে। থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যে সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তার তৃতীয় বাহু সমান্তরাল হবে। সেই সংক্রান্ত এক্সারসাইজ হলো আমাদের অনুশীলনগুলো আমরা করলাম। এবার আমরা দেখব এই যে বলা হয়েছিল যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, তো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এটা আমরা সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এই সংক্রান্ত একটি উপপাদ্যই রয়েছে। সেটা হচ্ছে 45 নম্বর উপপাদ্য। সেটা বের করো তোমরা চলে যাও 5 নম্বর 248 বের করো তোমরা। 45 নম্বর উপপাদ্য, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে অর্থাৎ তাদের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। লিখে দেওয়া আছে ওইখানটায়, দেখে নাও। প্রমাণ মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়, কেবলমাত্র তোমাকে উপপাদ্যটি মুখস্থ রাখতে হবে। কি উপপাদ্যটি? কোন সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। আর 46 নম্বর উপপাদ্যে তার বিপরীতটা রয়েছে, যেমন এর আগে তোমরা করলে থ্যালেসের উপপাদ্য এবং থ্যালেসের বিপরীত উপপাদ্য। এই ক্ষেত্রে 45 নম্বর উপপাদ্যে রয়েছে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। আবার 46 নম্বর উপপাদ্য রয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় হবে সদৃশকোণী। দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে অর্থাৎ তাদের বাহুগুলির অনুপাত সমানুপাত হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অথবা ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী। এই দুটো উপপাদ্য প্রমাণ করবার প্রয়োজন নাই, তবুও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। 45 নম্বর উপপাদ্যটা প্রমাণ করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীতে বুঝতে তোমাদের সুবিধা হবে। কি বলছে 45 নম্বর উপপাদ্যটা? দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, এটা তোমাকে প্রমাণ করে। এটাতে এর আগে শিখেছি আমরা, কিন্তু ওটা কি করে হয় সেটা তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও প্রমাণটা তোমার পরীক্ষায় আসবে না, কেন আসবে না বলেই দিয়েছে, সিলেবাসে নাই, তোমার বলে দিয়েছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। দেখা যাক, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে, দুটি ত্রিভুজ ধরে নিচ্ছি, ত্রিভুজ এবিসি, ও ত্রিভুজ DEF। এবার এক্ষেত্রে একটু কথা, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ DEF। ত্রিভুজ এবিসি দেখো বাহুটা ছোট রয়েছে এবং
এবিসি ত্রিভুজের এবি বিসি এসি বাহুগুলো ডিএফ ত্রিভুজের ডিইএফ এবং ডিএফ বাহু চাইতে ছোট রয়েছে। দু রকমে হতে পারে, এবিসি ত্রিভুজ বড় হতে পারে, ডিএফ ত্রিভুজ ছোট করে অঙ্কন করতে পারো। আবার এবিসি আমি এঁকেছি এবিসি ত্রিভুজ ছোট, ডিইএফ বড়। দুটি সম্ভাবনা আসছে আমি দেখাচ্ছি। আমরা যখন একটি অঙ্কন করব এবিসি ত্রিভুজ ডিএফ এর মধ্যে, অর্থাৎ এবি এর সমান করে যদি আমি ডি থেকে অঙ্কন করি, ডি থেকে কেটে দিই, তাহলে এরকম ব্যাপার চলে আসবে। আবার এবিসি ত্রিভুজের এবি বাহু যদি বড় হতো তাহলে ডি এর বর্ধিতাংশ থেকে আমাকে কাটতে হয়। তো দুটোই সম্ভাবনা রয়েছে। একটি সম্ভাবনা নিয়েই আমি এখানে প্রমাণ করছি। আমি দুটো সম্ভাবনার কথা বলে দিলাম, হতে পারে আর কি বলে দেওয়া হয়েছে। ক্ষেত্রে দেখো যে বর্ধিতাংশ থেকে আমরা কাটতে হতে পারে আর কি, প্রমাণটা দেখে নেবেন। যাই হোক, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ হচ্ছে সদৃশকোণী, তার মানে ওদের অনুরূপণগুলি সমান হবে। আমি কল্পনাতে বলে দেবো এই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশকোণী, অর্থাৎ একোণ সমান হয়ে যাবে ডিকোণ, বিকোণ সমান ইকোণ এবং সিকোণ সমান এফ কোণ। কি প্রমাণ করতে হবে? এটা দেওয়া হয়েছে প্রদত্ত সদৃশকোণী মানে অনুরূপ কোণগুলি সমান। প্রমাণ করতে হবে যে আমরা অনেক আগেই শিখেছি কথাটা, সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, থ্যালেস বলেছিলেন। কিন্তু থ্যালেস তার আগেই একটা অনুমান, আরো একটা সত্যতা দিয়ে যাচাই করে এই কথা তিনি বলেছিলেন। কি? সেটা হচ্ছে কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুর সমানুপাতে বিভক্ত করে। আর এটা সরাসরি আমরা প্রমাণ করব, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। অবশ্যই ক্ষেত্রে থ্যালেসের প্রকল্পে আমরা সাহায্য নেব। দেখা যাক, প্রমাণ করতে হবে যে এবি বাই ডি সমান বিসি বাই এফ সমান এসি বাই ডিএফ। অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এবিসি ত্রিভুজের এই কোণ, বিকোণ, ইকোণ, সিকোণ সমান এফ কোণ। আমাকে প্রমাণ করতে হবে এবি বাই ডি সমান বিসি বাই এফ সমান এসি বাই ডিএফ। দেখা যাক, এবার অঙ্কন করছি আমরা। ডি এবং ডিএফ ত্রিভুজটা যেহেতু এক্ষেত্রে বড় করেছি, সেই জন্য ডিইএফ ত্রিভুজের ডি ও ডিএফ থেকে যথাক্রমে এবি এবং এসি এর সমান করে ডিপি এবং ডিকিউ অংশ কেটে নেওয়া হলো। যদি আমার এই ত্রিভুজটা ছোট হয়ে যেত তাহলে বলতাম যে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান করে ডিইএফ ত্রিভুজের বর্ধিতাংশ, ডি এর বর্ধিতাংশ বা ডিএফ এর বর্ধিতাংশ থেকে ডিপি এবং ডিকিউ অংশ কেটে নেওয়া হলো। কিন্তু যেহেতু এক্ষেত্রে আমি ডিএফ ত্রিভুজটাকে বড় করেছি, সেই জন্য বলবো ডিইএফ ত্রিভুজের ডিই ও ডিএফ থেকে যথাক্রমে এবি এবং এসি এর সমান করে ডিপি এবং ডিকিউ অংশ কেটে নেওয়া হলো। এটা ডিকিউ, এটা ডিপি এবং এটা ডিকিউ। পিকিউ যুক্ত করা হলো। অঙ্কনটা কিভাবে করবো আমরা? কি বলবো আমরা? ডি এবং ডিএফ থেকে এবি ও এসি এর সমান করে যথাক্রমে ডিপি এবং ডিকিউ অংশ কেটে নেওয়া হলো, পিকিউ যুক্ত করা হলো। ওটাকে বলে দিব অঙ্কনে।
তারপরে প্রমাণে চলে যাবে। প্রমাণে কি করবে? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিপিকিউ, এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথমে সর্বসমতা দেখাবে। দেখো তো ত্রিভুজ এবিসি, এবিসি ও ত্রিভুজ ডিপিকিউ এর মধ্যে কি কি রয়েছে দেখো। এবি সমান রয়েছে ডিপি, এসি সমান রয়েছে ডিকিউ। কেন? এগুলো অঙ্কন অনুসারে। আর কি? এই ত্রিভুজের একন মানে বিএসি কোণ সমান এই ত্রিভুজের হচ্ছে পিডি কিউ কোণ। এটা স্বীকার করে নিয়েছে। কি স্বীকার আছে? বা প্রদত্ত এখন সমান ডি কোণ, এটা প্রদত্ত। অতএব ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিপিকিউ। ঠিক আছে, বোঝা গেল? যদি সর্বসম হয়ে যায় তাহলে এবার বলো তো এই ত্রিভুজের বিকোণ সমান এই ত্রিভুজের কি হয়ে যাবে? আমাদের বিকোণ, বিকোণ সমান বিকোণ, বিকোণ এবং এই ত্রিভুজের শিকোণ, শিকোণ সমান হয়ে যাবে ত্রিভুজের কিউ কোণ। কিন্তু দেখো বিকোণ এবং বিকোণ, বিকোণ, বিকোণ এবং ইকোণ, বিকোণ সমান হচ্ছে বিকোণ, বিকোণ সমান হচ্ছে বিকোণ, কিন্তু বিকোণ সমান তো দেওয়া আছে আমাদের ইকোণ, প্রদত্ত হয়েছে বিকোণ সমান ইকোণ, কিন্তু বিকোণ সমান হচ্ছে ইকোণ প্রদত্ত, তাই নাকি? বিকোণ সমান ইকোণ দিয়ে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? শিকোণ সমান দেওয়া আছে এফ কোণ। অতএব বলতে পারি আমরা, দুটোকে কম্পেয়ার করে বলতে পারি আমরা বিকোণ সমান ইকোণ, বিকোণ সমান ইকোণ। দেখো না, বিকোণ সমান হচ্ছে ইকোণ এবং কিউ কোণ সমান হচ্ছে শিকোণ সমান, শিকোণ সমান আমরা কি জানি? এফ কোণ। আর শিকোণ সমান এখানে পেলাম আমরা কিউ কোণ, অতএব কিউ কোণ সমান হচ্ছে এফ কোণ। কিন্তু কোণগুলো কিরকম দেখে নাও তো। এক্ষেত্রে দেখো বিকোণ সমান ইকোণ হলো, বিকোণ সমান ইকোণ একদিক থেকে ধরো, দুটোকে একসঙ্গে না ধরলেও হবে, একদিকে ধরলেই হবে। বিকোণ সমান ইকোণ, এক্ষেত্রে দেখা যাচ্ছে পিকিউ এবং ই এর দুটি সরলরেখা, যাকে ডিপি ভাগ ডি সরলরেখা ভেদ করার ফলে অনুরূপ কোণ দুটি সমান হয়েছে, একজোড় অনুরূপ কোণ সমান হয়েছে। আমরা জানি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণ সমান হয় বা একজোড়া যদি একান্তর কোণ সমান হয়, তাহলে উক্ত সরলরেখা দুটি হয় সমান্তরাল। অতএব বলে দিতে পারবো আমরা, অতএব কি বলতে পারবো আমরা? যে পিকিউ সমান্তরাল ইএফ, পিকিউ সমান্তরাল ইএফ। এবার দেখে নাও তো, এবার চলে যাচ্ছে আবার ক্যালিসের উপপাদ্যে। যদি ডিইএফ ত্রিভুজের পিকিউ সমান্তরাল ডিএফ, ইএফ পিকিউ সমান্তরাল ইএফ, তো কোন ত্রিভুজের কোন একটি সরলরেখা যদি কোন একটি বাহু সমান্তরাল হয়, তাহলে তা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। অতএব এক্ষেত্রে বলতে পারি আর কি, এখন ত্রিভুজ ডিই এফ এর পিকিউ সমান্তরাল ইএফ
অতএব থ্যালেসের বলবো, থ্যালেসের উপপাদ্য থেকে পাই থ্যালেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো ডিপি বাই পি সমান ডিকিউ বাই কিউএফ। এটাকে আবার আমরা কখনো যোগ ভাগ প্রক্রিয়া করে, কখনো উভয় পক্ষে এক যোগ করে বলতে পারবো আগে শেষ পর্যন্ত হবে ডিপি বাই ডিই সমান ডিকিউ বাই ডিএফ ওইখান থেকে চলে আসছি আমি ওর নিচে জায়গা নাই বলে আমি করছি। দেখো ডিপি বাই ডি, কিন্তু ডিপি সমান কি আমরা অঙ্কন করেছিলাম, ডিপিটা কোথা থেকে কেটে হলে এবি এর সমান করে, তাহলে এবার বলে দিতে পারবো আমরা ডিপি থেকে এবার চলে এলাম এবি বাই ডি সমান ডিকিউ হয়েছে। ডিকিউটা আবার কার সমান? এসি এর সমান, এসি বাই ডিএফ। আমাকে কি প্রমাণ করতে হবে? এবি বাই ডি সমান এসি বাই বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। আমার কোনটা প্রমাণ হলো? মাঝেরটা থেকে গেছে, প্রথমটা সমান তৃতীয়টা প্রমাণ হয়ে গেল এবি বাই ডি সমান হচ্ছে এসি বাই ডিএফ। এবার মাঝেটা প্রমাণ করবার জন্য আমরা কি করবো? অনুরূপে এবার বলবো আমরা এটা তো প্রমাণ হয়ে গেল এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান করে কোথা থেকে কাটলাম? ডি এবং ডিএফ থেকে কাটলাম, ডিপি এবং ডিকিউ অংশ কাটলাম। অনুরূপে এবার যদি আমরা কাটি, ধরে নিচ্ছি এইভাবে কাটবো, এইভাবে কাটবো এবিসি ডিইএফ ত্রিভুজের ইডি এবং ইএফ থেকে, ওখানে বলছিলাম ডিই এবং ডিএফ থেকে, এবার বলবো ইডি এবং ইএফ থেকে বিএ এবং বিসি এর সমান করে বিসি এর সমান করে, বিসি এর সমান কোথা থেকে কাটবো? ইএফ থেকে। এখানে কিউ কাটবো, এখানে পি কাটলাম, এখানে কি কাটবো? কি বলবো? এখানে অঙ্কনটা একটু আলাদা হয়ে যাবে। কি বলবো এখানে অঙ্কনে? ওই ক্ষেত্রে বলেছিলাম ডিএফ ত্রিভুজের ডি এবং ডিএফ থেকে এবি এবং এসি এর সমান করে ডিপি এবং ডিকিউ অংশ কাটা হয়েছিল। এবার অঙ্কনে আমরা বলবো ডিএফ ত্রিভুজের ইডি এবং ইএফ থেকে বিএ এবং বিসি এর সমান করে ইপি এবং ইকিউ অংশ কাটা হলো, পিকিউ যুক্ত করা হলো। বাস, এবার প্রমাণ করব। কিভাবে প্রমাণ করবো আমরা? ওই একই ব্যাপার। এখানে যেমন সর্বসমতা দেখেছি ত্রিভুজ এবিসি সঙ্গে, ওখানে দেখেছিলাম ডিপি কিউ, এখানে এবিসি এর সঙ্গে দেখাবো আমরা ত্রিভুজ ইপিকিউ এর সর্বসমতা দেখিয়ে আমরা শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবো। ওটা যেমন দেখেছিলাম ডিপি বাই ডি, তারপরে কি দেখিয়েছিলাম? ডিকিউ বাই ডিএফ, এবার ডিপি কে ডাইভার্ট করে নিয়ে চলে গেছিলাম এবি বাই ডি সমান এসি বাই ডিএফ। এই ক্ষেত্রে সেরকম এবার হয়ে যাবে। এবার কি হয়ে যাবে? এক্ষেত্রে আমরা বলে দিতে পারবো আমরা ইপি প্রথমে হবে কি? ইপি বাই ডি সমান ইকিউ বাই ইএফ। কিন্তু যেহেতু অঙ্কনে আমরা পেয়ে যাবো আর কি
ইপি কে কার সঙ্গে সমান করে কেটেছি? ইপি কে কেটেছিলাম বি এর সমান করে, অর্থাৎ এবি এর সমান করে। এবি বাই ডি সমান ইকিউ কে কার সঙ্গে সমান করে কেটেছিলাম? ইকিউ কেটেছিলাম বিসি এর সমান করে। তাহলে এক্ষেত্রে লিখবো বিসি বাই ইএফ। এবার দেখো, প্রথমে পেয়েছিলাম এই এবং এফ থেকে এই ডিই এবং ডিএফ থেকে এবি এবং এসি এর সমান করে ডিপি এবং ডিকিউ অংশ কেটে প্রমাণ করেছিলাম যে এবি বাই ডি সমান এসি বাই ডিএফ। এবার ইডি এবং ইএফ থেকে বিএ এবং বিসি এর সমান করে ইপি এবং ইকিউ অংশ কেটে নিয়ে প্রমাণ করলাম যে এবি বাই ডি সমান বিসি বাই ইএফ। এবি বাই ডি সমান বিসি বাই ইএফ। অতএব প্রমাণিত হয়ে গেল, দুটাকে কম্বাইন করে পেয়ে যায় এবি বাই ডি সমান এটাও এসি বাই ডিএফ এবং এবি বাই ডি সমান বিসি বাই ইএফ। অতএব দুটাকে কম্বাইন করে পাই এবি বাই ডি সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। তাহলে কি প্রমাণিত হলো? দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। এটা এর আগে প্রমাণ করার আগে মাঝখানে থ্যালেসের উপপাদ্য এসেছিল। থ্যালেসের উপপাদ্য সংক্রান্ত অনেকগুলো আমরা প্রশ্ন করলাম এবং থ্যালেসের এই উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা এবার এগিয়ে গেলাম। যে কোনো দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ, সদৃশকোণী যদি হয় তাহলে ওদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতী। যদি এটা প্রমাণটা তোমার পরীক্ষায় পড়বে না, তবুও তোমাকে মুখস্থ রাখতে হবে কি এইটুকুই। আমরা থ্যালেসের উপপাদ্য থেকে সরাসরি দুটি বাহু সমানুপাত করেছিলাম। এখানে বলে দিতে পারবো আমরা যে কোনো ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় ত্রিভুজ, ধরে নিচ্ছি ত্রিভুজ, দেখে নাও ত্রিভুজ যদি পি কিউ আর হয়ে যায় আর একটা ত্রিভুজ যদি হয়ে যায়, যত বড়ই ত্রিভুজ হোক বা যতই ছোট ত্রিভুজ হয়ে যাক না কেন, এক্স ওয়াই জেড যদি হয়ে যায়, এই দুটি ত্রিভুজ যদি তারা সদৃশকোণী যদি হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃসন্দেহে বলে দিতে পারবো অনুরূপ কোণগুলি যদি এটার সঙ্গে যদি এটা হয়, এটা ধরে নিচ্ছি, এটার সঙ্গে যদি এটা হয়, এটার সঙ্গে যদি এটা হয়ে যায়, তাহলে একেবারে আমরা বলে দিতে পারবো পি কিউ বাই এক্স ওয়াই ইকুয়াল টু কিউ আর বাই ওয়াই জেড ইকুয়াল টু পি আর বাই এক্স জেড। তিনটে বাহুকে সমানুপাতে দেখাতে পারবো। আর থ্যালেসের উপপাদ্য থেকে সরাসরি আমরা দেখাতে পারছিলাম না, আমরা দুটো বাহুকে অনুপাতে দেখাতে পারছিলাম, 3 নম্বর বাহুটাকে দেখাতে পারছিলাম না। এক্ষুনি আমরা দেখাতে পারবো তিনটি বাহুকে সমানুপাতে দেখাতে পারবো ত্রিভুজ দুটি। অর্থাৎ আমরা বুঝলাম দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। আবার তার পরবর্তী উপপাদ্য রয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হলে, যদি সমানুপাতী হয়, একটু বন্ধ করো, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যাক, তোমাদের আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। যদিও থ্যালেস বলেছিলেন সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী, তিনি কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা বা দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করলেই সদৃশকোণী হবে, এটা ধরে নিয়েছিলেন। এক্ষণে আমরা তার সাহায্য নিয়ে প্রকৃষ্টভাবে প্রমাণ করতে পারলাম যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতী হলে ত্রিভুজদের সদৃশ হবে। এখানে একটি কথা বারবার বলছি,
দুটি সদৃশকোণী ত্রিভুজের, সদৃশকোণী ত্রিভুজ মানেই তো বলছি একটির তিনটি কোণ অপরটির অনুরূপ তিনটি কোণ যদি সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অনুরূপ কথাটা কিন্তু খুব ভাইটাল। না, অনুরূপ কথাটাকে বাদ দিলে এলোপাথারি বাহু মিলে কিন্তু হবে না। অনুরূপ বাহু কোনটা? যে কোণের সঙ্গে আলোচনা করছি তার সঙ্গে অনুরূপ বাহু কোনটা হবে সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি ঠিক মতো আমরা নির্বাচন করতে না পারি, কোন কোণের সঙ্গে কোন বাহুর অনুরূপের সাদৃশ্য রয়েছে, এটা যদি বিবেচনা করতে না পারি তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু ঠিক মতো আসবে না। দুঃখের বিষয় এ সময় লাইন চলে গেল। বলছিলাম যে অনুরূপ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনুরূপটা যদি সঠিকভাবে আমরা ঠিকঠাক বিবেচনা করতে না পারি তাহলে আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, প্রমাণটা ভুল হয়ে যাবে। আমি আরো দুটি ত্রিভুজ অঙ্কন করে তোমাদের অনুরূপের বিষয়টি একটি ভালো করে বোঝাচ্ছি। ধরে নাও এম এন ও ত্রিভুজ বললাম, আর একটাকে বলছি আমরা পি কিউ আর ত্রিভুজ বললাম। কার সঙ্গে কোনটা অনুরূপ হবে? ধরে নিচ্ছি এই কোণটা এম, কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা থিটা। এবার এই ক্ষেত্রে এটা ধরে নিলাম আলফা, এই কোণটা বিটা, এই কোণটা থিটা। যেহেতু এমএনও ত্রিভুজের এবং পিকিউআর ত্রিভুজের তিনটি করে কোণ সমান রয়েছে, কারণ আলফা কোণ আলফা কোণ, বিটা বিটা, থিটা থিটা, যেহেতু তিনটি করে কোণ সমান রয়েছে কাজে ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশকোণী। অতএব যে উপপাদ্যটা আমরা শিখলাম এর আগে 45 নম্বর উপপাদ্য, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি। অনুরূপ কথাটা পরিষ্কার করার জন্য আমি এই ত্রিভুজ দুটি অঙ্কন করেছি। আমি যদি এক্ষেত্রে বলি এমএন নিলে এমএন, এমএন এর সঙ্গে অনুরূপ বাহু কোনটা হবে? ঠিক দেখে না, এমএন তার মানে থিটা কোণের বিপরীত বাহু। দেখছো, এমএন বাহু মানে থিটা কোণের বিপরীত বাহু। এই ক্ষেত্রে তাই হবে। এই ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা হবে? তাহলে অনুরূপ বাহু বলে সমানুপাতি, এমএন এর সঙ্গে সমানুপাতি কে থাকবে? অনুপাত সৃষ্টি হবে, অনুপাত তৈরি হবে আমাদের। এক্ষেত্রে থিটা বাহুর বিপরীত, থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণ হচ্ছে এই যে পি কোণ, তার বিপরীত হচ্ছে কিউ আর। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিউ আর ইকুয়াল টু
এবার তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে কি হয়ে যাবে? mn থেকে চলে যাব আমরা no, no no মানে কি? আলফা কোণের বিপরীত বাহু, আলফা কোণের বিপরীত বাহু, আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে pr, এক্ষেত্রে হয়ে যাবে pr ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমাদের এবার হয়ে যাবে এমও, এমও বাহু। এটা আর কোন বিবেচনা না করলেও চলবে আমাদের, যেহেতু 3 নম্বর বাহু। এখানকার অবশিষ্ট বাহু এমও, ওখানকার অবশিষ্ট বাহু রয়েছে পিকিউ। পিকিউ বললেও হবে, অথবা কোণের যেটা আমরা বলছি যে কোণের বিপরীত বাহু এমও বাহু, বেটা কোণের বিপরীত বাহু। দেখো বেটা কোণের বিপরীত বাহু, এখানেও বেটা কোণের বিপরীত বাহু পিকিউ। এইভাবে আমরা যদি কোণের সঙ্গে কোণ মিলিয়ে যে কোণের আলোচ্য কোণ তার বিপরীত বাহু কোণটি হবে, প্রথম ত্রিভুজের আলোচ্য কোণের বিপরীত বাহু দ্বিতীয় কোণের আলোচ্য কোণের অনুরূপ কোণের, অর্থাৎ আলফা কোণের হলে, এক্ষেত্রে আলফা কোণের হলে বিপরীত বাহু হলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আলফা কোণের বিপরীত বাহু, প্রথম ত্রিভুজের বিটা কোণের বিপরীত বাহু হলে দ্বিতীয় ত্রিভুজের বিটা কোণের বিপরীত বাহু, প্রথম ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু হলে দ্বিতীয় ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু। এইভাবে বিবেচনা করে আমরা কোণের সঙ্গে মিলিয়ে আমরা অনুরূপ বাহু বিবেচনা করব, তবেই আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গুলো বোর হবে না। নচেত তোমাকে যদি কোনো ক্ষেত্রে এই ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে, হয়তো দিয়ে দিল, কোণ দিয়ে দিল, বাহুগুলির একটির মান দিয়ে দিল, দিয়ে অপরটির মান বের করতে বলছে, এই সমানুপাতে ধর্মের সাহায্যে আমি মান নির্ণয় করব, সেক্ষেত্রে তোমার হিসেব নিকেশে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য তোমাকে খুব ভালো করে বিবেচনা করতে হবে কোন কোণ ধরছি এবং কোন বাহুটি ধরছি। ঠিক আছে, তাহলে এবার তার পরবর্তী উপপাদ্যটা, তার পরবর্তী বিপরীতটা রয়েছে। অর্থাৎ যদি দেখা যায় এরকমই দুটি ত্রিভুজ আবার আমি অঙ্কন করছি, যাদের হয়তো দেখা যাচ্ছে যে দুটি বাহু যদি সমানুপাতি হয়, অর্থাৎ একটি ত্রিভুজের বাহুগুলি যদি সমানুপাতি হয় দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, তবেই তাদের ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী, অর্থাৎ অনুরূপ কোণগুলি হয়ে যাবে তাদের সমান হয়ে যাবে অনুরূপ কোণগুলি। যেমন দেখে নাও, একটি আমি ছোট্ট ত্রিভুজ অঙ্কন করেছি, এরকম অঙ্কন করলাম, ত্রিভুজ হইতে বেশি অঙ্কন করলাম, আবার একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম এইভাবে বিশাল করে। যদি দেখা যায় এবি বাই পিআর সমান বেশি বাই ধরলাম কিউ আর বা আর কিউ,
সমান এসি বাই পিকিউ। তাহলে কোন কোণের সঙ্গে কোন কোণ সমান হবে দেখে নাও। এবি বাই পি আর নেওয়া হয়েছে। এবি এর বিপরীত কোণ হচ্ছে সি, পি আর এর বিপরীত কোণ হচ্ছে, তাহলে কার সঙ্গে কার হবে? অতএব সি কোণের সঙ্গে হয়ে যাবে কিউ কোণ। যেহেতু অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, অতএব ত্রিভুজদ্বয় হবে সদৃশকোণী। সদৃশকোণী মানে কি? অনুরূপ কোণগুলি সমান হয়ে যাবে। তাহলে অনুরূপ কোণ এবি বাহু রয়েছে, এবি এর সঙ্গে পি আর এর রয়েছে, এবি এর সঙ্গে পি আর, এবি এর সি কোণ, পি আর এর হচ্ছে কিউ কোণ। আচ্ছা, এবার বিসি কিউ আর নাকি বিসি আর কিউ। তো বিসি এর বিপরীত কোণ এটা, কিউ আর এর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে কার সঙ্গে হয়ে যাবে? তাহলে এ কোণের সঙ্গে পি কোণ হয়ে গেল, এ কোণ সমান পি কোণ। আর তারপরে হয়ে গেল কি এসি এর বিপরীত বাহু বি কোণ, এবং বি কোণের সঙ্গে হয়ে যাবে কি হচ্ছে পিকিউ। পিকিউ এর বিপরীত হচ্ছে আর কোণ। এইভাবে তোমাকে মেলাতে হবে কোন বাহু ধরছ, কোন কোণ ধরছ, যে কোণগুলো বিবেচনা করব তার বিপরীত। এটা হচ্ছে 46 নম্বর উপপাদ্যের ধারণা থেকে বললাম আমরা, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় হয়ে যাবে সদৃশ। ঠিক আছে, 45 নম্বরকে শিখলাম। দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, অর্থাৎ দুটি ত্রিভুজের 3টি করে কোণ যদি সমান হয়ে যায় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, আর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় হবে সদৃশ্য। আর 46 নম্বর উপপাদ্যে তার বিপরীতটাই বলছে, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলে তার অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী, অর্থাৎ ত্রিভুজদ্বয় হবে সদৃশ্য। তারপরে রয়েছে 47 নম্বর উপপাদ্য। এটাও প্রমাণটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। সেটা হচ্ছে দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সমান, এবং কোণগুলি ধারক বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় হবে সদৃশ্য। এখন ক্ষেত্রে 47 নম্বর উপপাদ্য যেটা বলছে, দুটি ত্রিভুজের মধ্যে একটি কোণ, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজের যদি বিএসি কোণ সমান যদি পিকিউ আর ত্রিভুজের কিউপি আর কোণ হয়, কিউপি আর কোণ বলছে দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সঙ্গে সমান, অর্থাৎ এ কোণের সঙ্গে যদি পি কোণ সমান হয়, এ কোণের সঙ্গে কিউ কোণ সমান, এ কোণের সঙ্গে পি কোণ যদি সমান হয়, এবং বলছে তাদের ধারক বাহু দুটি, এ কোণের ধারক বাহুকে এবি এবং এসি, এবং পি কোণের ধারক বাহু হচ্ছে পি কিউ এবং পি আর। তাদের ধারক বাহু দুটি যদি সমানুপাতিক হয়, অর্থাৎ এবি বাই পি কিউ সমান যদি ধারক বাহু, অপরটির বাহু রয়েছে এসি পি আর, যদি এই দুটি শর্ত যদি একসঙ্গে পূরণ হয়, অর্থাৎ দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সঙ্গে যদি সমান হয়, এবং কোণ দুটির ধারক বাহু দুটি যদি সমানুপাতিক হয়, তারা যদি সমানুপাতে হয়, যদি এটা হয়, তবে বলতে পারবো আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশ্য হবে। আর সদৃশ্য হওয়া মানে তাদের সমস্ত আরো অপর দুটা যে বাহু রয়েছে
তারাও সমানুপাতিক এবং অপর যে দুটি কোণ রয়েছে তারাও সমান হয়ে যাবে। ঠিক আছে, এই গেল। এরপরে তোমাদের দেখো প্রয়োগগুলো রয়েছে, দেখবে তোমরা। দেখো 13 নম্বর ডান দিকে দেখো তো 152 পাতায় 13 নম্বর প্রয়োগ। প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক হবে। কি বলছে? ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যদি ত্রিভুজে বেশি, ধরে নিচ্ছি ত্রিভুজে বেশি আর ত্রিভুজ পিকিউ আর যদি সদৃশ্য হয়, এরকম তো সদৃশ্য হচ্ছেই, যদি সদৃশ্য হয়ে যায় তাহলে বলছে তাদের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। তার মানে ত্রিভুজ দুটির পরিসীমা বলতে এবি প্লাস বিসি প্লাস এসি, এটার পরিসীমা এটা এবি প্লাস বিসি প্লাস এ, আর এটার পরিসীমা হচ্ছে পিকিউ প্লাস কিউআর, পিকিউ প্লাস কিউআর প্লাস পিআর। পরিসীমার অনুপাত বলছে ত্রিভুজগুলির পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। এর যে পরিসীমা রয়েছে এই পরিসীমাটা বলছে তাদের অনুরূপ বাহু বলতে এই যে এখানে এবি বাই পিকিউ, পিকিউ সমান হয়ে যাবে বিসি বাই কিউআর সমান এসি বাই পিআর। এটা করে দেখিয়েছে, দেখে নেবে তোমরা। তারপরে দেখিয়েছে আর কি 14 নম্বরের দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। উত্তর সংখ্যা দেওয়া আছে, করে নিবে। 15 নম্বরটা প্রমাণ করি যে কোন ত্রিভুজে কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমাধিক খণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে। এই উপপাদ্যটি তোমরা কিন্তু ক্লাস 9-এ করেছ, অন্য উপায়ে করেছ। কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকে সমাধিক খণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ক্লাস 9-এ উপপাদ্যটা তোমরা মনে করো, পড়েছ কিনা? ওই সংখ্যাটা দুটি উপপাদ্য রয়েছে। কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমাধিক খণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক ওই উপপাদ্যটা এখানে তোমাকে প্রমাণ করতে হবে। ওখানে অন্য পথে করেছিলে, এখানে তোমাকে প্রমাণ করতে হবে এই অনুপাতের সাহায্যে। অনুপাত সদৃশ কণিকার সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, এই ধরনের সাহায্যে তোমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করবে, এই পর্যন্ত তোমরা করে নিয়ে আসবে। তার পরবর্তীতে আমি তখন তোমাকে এক্সারসাইজগুলো পড়ে দেব, অর্থাৎ প্রয়োগ 15 পর্যন্ত করে নিয়ে আসবে। প্রয়োগ 15, ঠিক আছে, প্রয়োগ 15 নিয়ে এসো। 16টা আমি পরের দিন আমি করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আমি তোমরা ভালো থেকো। তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি, এর আগেও দিনে বলেছি, আজকে আবার বলছি। হয়তো 2টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হতে পারে তোমাদের। প্রথম ধাপে হয়তো একটি তোমাদেরকে ছন্দে ফেরানোর জন্য আমরা দেখছি তোমাদের ক্লাস করবার প্রবণতা কমে গেছে। আমরা এখান থেকে বুঝতে পারছি অনেকেই ক্লাস করছে না, হয়তো ক্লাস করতে অসুবিধা হচ্ছে বা তোমাদের আগ্রহ হারিয়ে ফেলছে তোমরা ক্লাসের প্রতি। তোমাদের যাতে ইন্টারেস্ট বাড়ে, ক্লাসের প্রতি আগ্রহ বাড়ে, সেটার জন্য আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করছি। পরীক্ষা দিতেই হবে এবং সেই পরীক্ষাটা অতি গুরুত্বপূর্ণ হবে। যে পরীক্ষা যদি তোমরা অ্যাপিয়ার না করো বা পরীক্ষার যদি তোমরা খারাপ রেজাল্ট করো, এই রেজাল্টের উপরে ভিত্তি করে তোমাদের সেকশন
র্যাঙ্ক হেরফের হতে পারে। দুটি পর্যায়ে পরীক্ষা নেব, এটা ছোট্ট করে নেব এমসিকিউ টাইপের, তার পরবর্তীতে এলাবোরেট করে নেব, হয়তো লিখিতভাবে প্রোগ্রাম দিয়ে দেবো তোমাদেরকে, যথাসময়ে তোমরা প্রস্তুত থেকেও, যেহেতু তোমাদের র্যাঙ্ক এগোনোর পিছনের ব্যাপার রয়েছে, সেই জন্য তোমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই লেখাপড়ার মধ্যে মন দাও।